নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই বিশেষ নিবেদনে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। তবে গল্পে প্রবেশ করার আগে জানিয়ে রাখি, আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আর আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে গল্পের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আপনি শুনতে চলেছেন বাংলা অডিও স্টোরি জগতের স্বনামধন্য লেখিকা অদ্রিজা ভট্টাচার্যের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প আষাঢ় মাসে ঘোর বিপদ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত আষাঢ় মাসে ঘোর বিপদ। আষাঢ় মাস, বাইরে তখন মেঘলা আকাশের নিচে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। মাটির গন্ধে ভিজে আছে গোটা পরিবেশটা। দূরের ঝোপঝাড়ে একটানা ঝিঁঝি পোকার ডাক এই নির্জনতার বুক চিরে জানান দিচ্ছে কেউ আছো কিনা। সেই বিশাল পরিত্যক্ত জমিদার বাড়ির সদর বারান্দায় বসে দুই বন্ধু চুপচাপ চায়ের কাপ হাতে নিয়ে গল্পে মেতে উঠেছে। অর্ণব কলকাতা শহরের একজন হোমিওপ্যাথিক ডাক্তার এবং রুদ্র একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তুই ভাবতেই পারবি না রুদ্র, এই বাড়িটার প্রতিটা কোণে কত ইতিহাস, কত গল্প লুকিয়ে আছে জানিস, বলল অর্ণব, যার পূর্বপুরুষের ভিটে এই গ্রাম। রুদ্র একটু হেসে বলল, তোর মুখ থেকে গল্প শুনে তো মনে হচ্ছে আমি যেন কোনো পুরনো বাংলা ছবির মধ্যে ঢুকে পড়েছি। আরে এই বারান্দায় বসে আমার ঠাকুরদা তার পিতার কাছ থেকে গল্প শুনতেন কিভাবে এই বাড়িটা তৈরি হয়েছিল। তখন তো চারপাশে কিছুই ছিল না, কেবল গাছপালা আর জঙ্গল। আমাদের প্রপিতামহ ছিলেন এই অঞ্চলের সবচেয়ে প্রতাপশালী জমিদার। তার মৃত্যুর পর ধীরে ধীরে পতন শুরু হয় এই বংশের, জমিদারি উঠে যায়। আমার বাবা কলকাতায় চলে যান। আমি তখন খুব ছোট, এই বাড়িতে শেষ এসেছিলাম হয়তো ওই 8-10 বছর বয়সে। রুদ্র জানালার দিকে তাকিয়ে থাকল। বাইরে গাছের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ছে, কোথাও দূরে ব্যান্ড ডাকছে। এমন একটা অপার্থিব পরিবেশ যেখানে শহরের কোলাহল নেই, মোবাইলের টুংটাং নেই, শুধু প্রকৃতি আর তার নিঃশব্দ রহস্য। এই বাড়িটার চারিদিকে দেখেছিস বিশাল বাগান, একদিকে পুরো গোয়াল ঘর আর একদিকে ওই যে পুরনো কুয়োটা। মাঝে মাঝে মনে হয় এখানে আশেপাশে কেউ যেন রয়েছে, তাকে দেখা যায় না। রুদ্র হেসে বলে, ধুর, তোকে নিয়ে ঘুরতে এসেছি, ভূতের গল্প শুনতে না, বুঝলি। বাইরের বৃষ্টি তখন আরো জোরে পড়ে। বৃষ্টির ফোঁটায় ছাদ বেয়ে ধাতব শব্দ ওঠে। বাড়িটা দেখাশোনার জন্য ছিল একজন গ্রাম্য বৃদ্ধ লোক। নাম তার নিত্যানন্দ পাল। বয়স 75 ছুঁই ছুঁই। চেহারায় একরাশ শীর্ণতা, মুখে গম্ভীর এক প্রকার বিষণ্ণতা। দিনের আলো ফোটার পর সে আসে, বাড়ির চারপাশ ঝাড় দেয়, জানলার কপাট খোলে, আর সন্ধ্যার আগে ঘড়ির কাঁটায় ঠিক 6টা বাজলেই সে তার বাঁশের লাঠি ঠুকঠুক করতে করতে বাড়ি ফেরে। আজও তার ব্যতিক্রম হয়নি। রাতের খাবার সে দুপুরেই রান্না করে দিয়েছিল। মাটির উনুনে তৈরি গরম রুটি আর দেশি মুরগির ঝোল। তেল মশলার গন্ধে মোড়া যেন কেতকী বনের পুরনো স্মৃতি। চৌকাঠে বসে রুদ্র বলল, এমন গরম গরম খাবার কিন্তু অনেকদিন পর, কি বলিস? আরে তাই তো বলি, এখানে আসাটাই হলো একটা মনের শুদ্ধিকরণ। তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে ছুটিটা সার্থক হয়েছে, কি বলিস? চোখে ঘুমের ছায়া, মন ভরে আছে গ্রামের মাটির সোঁদা গন্ধে। সেই পুরনো একটা ঘরে তারা রাতে শুয়ে পড়ল। বাইরে তখনও হালকা বৃষ্টি পড়ছে। ছাদের একটা অংশ টিনের, সেখানে টুপটাপ শব্দ হচ্ছে।
সকাল হতেই মিষ্টি রোদ জানলা দিয়ে ঢুকেছে। পাখির ডাক আর দূর থেকে ভেসে আসা গরুর গলার ঘণ্টার শব্দ। ঘুম থেকে উঠে রুদ্র বলল, কি ঘুম দিলাম বলতো? অর্ণব জানলার কপাট ঠেলে বলল, এই তো গ্রামের বাতাস একটু অন্য রকমের হয়, একেবারে টাটকা। এখানে ঘুম অন্যরকমই হয় রে। এই সময় সদর ঘর থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। বাবু, ঘুম ভাঙলে তো? চা আর লুচি আলু তরকারি নিয়ে এসেছি। নিত্যানন্দ পাল সকালেই এসে গেছেন। অর্ণব বলে উঠল, ও হ্যাঁ, এই চল রে তাড়াতাড়ি ব্রাশ করে নি, তারপর খাবারটা খেয়ে আমরা একটু গ্রামটা ঘুরে আসি। তোকে কেতকী বন পুরো দেখাতেই হবে। দরজা খুলে বাইরে বেরোতেই নিত্যানন্দ সস্নেহে তাকিয়ে বললেন, বাবু, আমার গিন্নির শরীরটা ভালো যাচ্ছে না, আমি একটু বাড়ি যাচ্ছি, দুপুরের আগে এসেই রান্না বান্না করে দেব। অর্ণব মাথা নেড়ে বলল, একদম চিন্তা করো না কাকা, যাও। আর তবে সময় মতো এসে করে দিও, না হলে আমাদের দুজনকে না খেয়ে থাকতে হবে। আরে না না, আমি ঠিক এসে পড়বো বাবু। তবে কাল রাতে আপনাদের কোনো সমস্যা হয়নি তো থাকতে? রুদ্র একটু থেমে গেল। না তো, সমস্যা মানে? মানে বাড়িটায় অনেক দিন পর কেউ রাতে থাকছে তো, এই তাই ভাবলাম। রুদ্র এবার একটু থতমত খেলেও হাসতে হাসতে বলল, আরে না না, কিছুই হয়নি, বরং বৃষ্টির শব্দে দারুণ ঘুমিয়েছি। যাক, তাহলে ভালো। আমি একটু কাজ গুছিয়ে নিচ্ছি, আপনারা নিশ্চিন্তে ঘুরে আসেন বাবু। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে কিছু খাবার খেয়ে ওরা বাড়ি ছাড়িয়ে দুজন বেরিয়ে পড়ল গ্রাম দেখার উদ্দেশ্যে। কেতকী বন নামটাতেই যেন কেমন একটা ভয়ের ছোঁয়া। বনের ধারে ছোট্ট একটা গ্রাম, চারপাশে বিশাল শাল, পাকুড় আর বটগাছের সারি, জল কাদায় ভরা রাস্তা, মাটির ঘর, কোথাও জোয়াল কাঁধে গরু নিয়ে ফিরছে চাষা, কোথাও ছেলেরা খালি পায়ে দৌড়চ্ছে পুকুর ঘাটের দিকে, আর মাঝে মধ্যেই বাতাসে ভেসে আসছে ধূপ ধুনোর গন্ধ। এক একটা বাড়ি যেন গল্প বলে। কোথাও একটা শ্মশান ঘাট, কোথাও আবার আছে পুরনো কালী মন্দির। রুদ্র কৌতূহল ভরে চারপাশ দেখতে দেখতে বলল, এই গ্রামের সবকিছুতেই যেন একটা গা ছমছমে অনুভূতি আছে রে। অর্ণব একটু হাসল। কেতকী বনের মধ্যবর্তী সেই সোঁদা দুপুরে মেঘলা আকাশের নিচে রুদ্র আর অর্ণব মনের আনন্দে গ্রাম সংলগ্ন নদীতে নৌকা বিহারে মেতে উঠেছিল। নদীর নাম ভাসুমতী। স্থানীয়দের বিশ্বাস, এই নদীর জলে নাকি পূর্ণিমা রাতে দেবীর ছায়া দেখা যায়। নদীর দুই পাড় জুড়ে বকের সারি, কলাপাতা নড়ছে বাতাসে, আর মাঝ নদীতে নৌকার হাল ধরে থাকা মাঝি কোনো সাদামাটা গান গাইছে। দুই বন্ধু হাসছে, কথা বলছে, কখনো ছেলেবেলার গল্প করছে। তাদের সেই অফিস, সেই শহরের ব্যস্ত রুটিন যেন বহু আলোক বর্ষ দূরে। দুপুর গড়িয়ে তারা জমিদার বাড়িতে ফিরল। বাড়িটার নাম রক্তবর্ণ কুঠি। বাড়ির উঠোনে ঢুকতেই ঘ্রাণ এলো ধোঁয়া ওঠা খাবারের। বাটির পাশে রাখা ধনেপাতা, আলু দিয়ে রান্না করা দেশি ডিমের ঝোল কেয়ারটেকার নিত্যানন্দ পাল যথারীতি রান্না করে রেখেছিলেন। ঘরের কোণে আগুনের আঁচে বসে থাকা একটা হাঁড়িতে এখনো কুয়াশার মতো ধোঁয়া উঠছে। অর্ণব আর রুদ্র স্নান করে ফ্রেশ হয়ে এসে পাত পেতে খেল, এবং খেতে খেতেই অর্ণব লক্ষ্য করল কাকা চুপচাপ গালে হাত দিয়ে বসে আছেন, যেন মনের ভিতর এক অজানা পাথর বয়ে বেড়াচ্ছে। কি ব্যাপার কাকা, মন খারাপ দেখাচ্ছে? অর্ণব জিজ্ঞেস করল। নিত্যানন্দ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমার গিন্নির অবস্থা ভালো নয় বাবু, কাল রাত থেকেই হাঁপ ধরেছে।
বয়স হয়েছে তো, তার উপর পুরনো শ্বাসকষ্ট আছে। শীতে আর বর্ষাতে বেশি বাড়ে। মুখে কিছু বলে না, কিন্তু আমি বুঝতে পারছি যে এবার বোধ হয়। কথা শেষ না করেই চোখের কোণে জল ধরে ফেললেন কাকা। রুদ্র একটু দেরি না করে বলল, কাকা আপনি বরং বাড়ি চলে যান, আপনি যত্ন নিন, ওনার পাশে থাকুন, আমরা এদিকটা সামলে নেব। নিত্যানন্দ একটু ইতস্তত করে রাজি হলেন। তখন আকাশ ধীরে ধীরে ঘোলাটে হতে শুরু করেছে। পাখিরা গাছের শাখায় ফিরছে, দূরে মেঘের গর্জন। সন্ধে নামার আগেই তারা হ্যারিকেনে কেরোসিন ভরে আলো জ্বালিয়ে রাখল, কারণ কেতকী বনে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। অন্ধকার বাড়ছে, তার সঙ্গে সঙ্গে বাড়ির গা ছমছমে চরিত্রটা যেন এই দিনের বেলাতেও আরো স্পষ্ট হয়ে উঠছে। এইভাবেই কেটে গেল বাকি বেলাটা। সন্ধ্যার পর হঠাৎ এক ঝটকায় আকাশ ভেঙে বৃষ্টি নামল। এমন মুষলধারে বৃষ্টি যেন পুরনো দেওয়ালের ছিদ্র দিয়ে জল চুইয়ে পড়বে মনে হয়। আর ঠিক তখনই বাড়ির প্রধান দরজায় এক রাশ ধাক্কাধাক্কির শব্দ। অর্ণববাবু, 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 দরজাটা খুলুন। অর্ণব দরজা খুলতেই বৃষ্টি ভেজা অবস্থায় দেখা গেল কেয়ারটেকার কাকাকে। ভিজে গামছা কাঁধে, মুখে আতঙ্ক আর চোখে উদ্বেগ। পাশে একটা ছোট ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকেই হড়বড় করে বললেন, বাবু একটু আসবেন, আমার বউটা আর হাঁপ ছাড়তে পারছে না, আমি ভয় পাচ্ছি। আপনি ডাক্তার মানুষ, একটু চোখ বুলিয়ে দিন। অর্ণব তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, ঠিক আছে রুদ্র, তুই একটু একা থাক ভাই, আমি যাই একবার দেখে আসি। রুদ্র দাদাবাবুর একা থাকার প্রয়োজন নেই, আপনিও চলুন। এই বাড়ি তো ভালো নয়, একা থাকলে যদি ভয়টায় পান। এই কথা শুনে রুদ্র একটু হাসল, তারপর বলল, ওসব ভয়টাই আমার নেই নিত্যানন্দ কাকা, আমায় নিয়ে চিন্তা করতে হবে না, অর্ণবকে আপনি সঙ্গে করে নিয়ে যান। যা ভাই, আমি থাকছি। বেশ সাবধানে থাকবেন কিন্তু বাবু। নিত্যানন্দ আগেই বাড়তি একটা ছাতা এনেছিলেন, সেটাই অর্ণবের হাতে ধরিয়ে দিয়ে দুজনে বৃষ্টি ভেজা অন্ধকারে মিলিয়ে গেল। রুদ্র আবার দরজাটা ধীরে ধীরে বন্ধ করল। দরজা বন্ধ হতেই যেন এক অদ্ভুত নিস্তব্ধতা চারিদিক ঘিরে ধরল। জমিদার বাড়ির দেয়ালে পেরেক ঠোকা পুরনো সব ছবি গা ছমছমে আলোয় জ্বলজ্বল করছে। রুদ্র নিজের ঘরে ঢুকে পড়ল। একদম পুরনো দিনের জমিদার বাড়ির সেই অন্দরমহল, যেখানে প্রতিটি কোণ যেন অতীতের ভারে নুয়ে পড়েছে। ঘরটি চওড়া, উঁচু ছাদে কাঠের বিম, দেওয়াল জোড়া কাঠের আলমারি, যেখানে কিছু প্রাচীন শালগ্রাম শিলা, সঙ্গে পুরনো বই আর ধুলো ধরার উপর গহনার বাক্স। জানালাগুলো লোহার গ্রিল ঘেরা, তার উপর ঘন রঙের কাপড়ের পর্দা। তার নিচ থেকে মাঝে মাঝে হাওয়ার টানে আলো আঁধারির খেলা হয়। বিছানাটা ছিল সেগুন কাঠের তৈরি, খোদাই করা খাঁজ কাটা পায়ের নিচে ধুলো জমে রয়েছে, আর মাথার দিকে হালকা গাঢ় লাল মখমলে চাদর টাঙানো। পাশেই এক প্রাচীন চিত্তাকর্ষক সেন্টার টেবিল, তার উপর রাখা কাচের তৈরি তেলদানিতে আধ ভরা কেরোসিন, আর সেখানে বসানো হ্যারিকেন বাতিটি মৃদু আলো দিচ্ছে। আলো যেন ছায়াকে আলিঙ্গন করে কোনো কথোপকথনে লিপ্ত। রুদ্র শরীরটা গা এলিয়ে দিল বিছানায়, হাতে তুলে নিল শরৎচন্দ্রের পল্লী সমাজ। বইটা সে বারবার পড়েছে, তবুও প্রতিবার যেন নতুন করে আবিষ্কার করে। গল্পের চরিত্ররা যেন তার এই পুরনো ঘরের দেওয়াল গলে ঠিক তার পাশে এসে বসে যায়। হ্যারিকেনের আলো টিমটিম করছে, বইয়ের পাতায় পড়া আলোর নাচন তার চোখে পড়ছে। হঠাৎই আলোটা একবার নয়, পরপর দুইবার ধকধক করে উঠল। একটা রহস্যময় চঞ্চলতা যেন বুদবুদের মতো ভেসে উঠল তার মনে। রুদ্র চোখ তুলে তাকালো হ্যারিকেনের দিকে। মনে হলো তেল বুঝি ফুরিয়ে আসছে।
কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে গেল দুপুরবেলায় নিত্যানন্দ কাকা তো বলেই গিয়েছিলেন, কেরোসিন ধরে রেখেছি বাবু, নিশ্চিন্তে চালান। নিজের ভাবনা হাস্যকর ঠেকল তার কাছে। আলো নিচ্ছে মানেই যে কিছু অস্বাভাবিক তা কিন্তু নয়। সে আবার মন দিল বই পড়ায়। বাইরে তখন অবিরাম বৃষ্টির শব্দ। বড় বড় বৃষ্টির ফোঁটা লাফিয়ে পড়ে এক অদ্ভুত সুর তুলছে। হাওয়া ঘরের জানলায় ধাক্কা দিচ্ছে, পর্দা হালকা নড়ছে, এবং এই বিরাট জমিদার বাড়ির ভেতরে রুদ্র সম্পূর্ণ একা। এই অনুভূতিটা যেন ধীরে ধীরে তাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। সে মনে মনে হাসল। এমন একটা জায়গায় না এলে হয়তো জীবনেও এই অদ্ভুত অভিজ্ঞতাটার স্বাদ পেত না সে। আর ঠিক তখনই হঠাৎ কোথাও থেকে একটা গোঙানির শব্দ ভেসে এলো। শব্দটা এলো পাশের প্রান্তিক দরবার হলঘর থেকে, যেখানে আগেকার দিনে জমিদাররা প্রজাদের বিচার করতেন। হলঘরটি এখন ফাঁকা, শুধু মাঝে মাঝেই ঝড়ের রাতে খোলা জানালার পাল্লা ঠকঠক করে কাঁপে। কিন্তু এই শব্দ, এটি ছিল কেমন যেন কেউ যেন প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছে, সেই কষ্টের গোঙানি। কিন্তু আবার তাতে যেন শুধুই এক কণ্ঠস্বর নেই, বরং দুই তিনটি আলাদা কণ্ঠ একসাথে মিশে এক অদ্ভুত গলার গভীর থেকে বেরোনো শব্দে রূপান্তরিত হয়েছে। রুদ্র কেমন স্থির হয়ে গেল। তার চোখে মুখে হঠাৎ এক দ্বন্দ্ব। বাইরে ঝড় বৃষ্টি, জানালার পাল্লা নাকি সত্যি কিছু অস্বাভাবিক। কিন্তু সে নিজেকে যুক্তি দিয়ে বোঝাল, হয়তো হাওয়ার টানে শব্দটা এমন রূপ পেয়েছে। আর কিছু মুহূর্ত পরে যেন কোনো পূর্ব পরিকল্পিত নির্দেশে সেই গোঙানির শব্দটা থেমে গেল। বাতাসের মতোই নিঃশব্দে সে আবার বইয়ে মন দিল। কিন্তু তার ভেতরে কিছু একটা যেন আলগা হয়ে গেল, একটা দুলতে থাকা অনুভূতি, একটা চেপে ধরা নিঃশ্বাস, যেটা সে নিজেও টের পাচ্ছে না। হ্যারিকেনের আলো বইয়ের পাতায় পড়েছে ঠিকই, কিন্তু ঘরের কোণার অন্ধকারটা আর আগের মতো নির্বিষ মনে হচ্ছে না। বইটা হাতে নিয়েই কখন যে ঘুমিয়ে পড়েছিল রুদ্র তা টের পায়নি সে। ঘরের নিস্তব্ধতা, বৃষ্টির একটানা শব্দ, হ্যারিকেনের কম্পমান আলো, সবকিছু মিলিয়ে যেন তাকে এক অচেতন গভীর ঘুমে টেনে নিয়েছিল। কিন্তু সেই ঘুম দীর্ঘস্থায়ী হল না। হঠাৎ বুকের ওপর যেন একটা ভারী ঠেলা, যেন কেউ ধীরে ধীরে ওর বুকের উপর বসে আছে। সেই চাপা অস্বস্তি আর দম বন্ধ করা অনুভবেই ঘুমটা ছিঁড়ে গেল। রুদ্র চমকে উঠে বসল। তার নিঃশ্বাস ঘন, কপালের ঘাম ঠান্ডা, আর হাত দুটো অবচেতনভাবে বুকের ওপরে। চোখ পড়ল হ্যারিকেনের দিকে। আলোর তেজটা অনেকটাই কমে এসেছে। কাচের গায়ে জমে উঠেছে ঘন কালো কালি। কেরোসিনের জ্বলন্ত সুতোর ধোঁয়া লেপ্টে বসেছে তার উপর। ঘরের ভেতর তখন এক অন্যরকম হালকা কুয়াশার মতো ছায়া, যার মধ্যে দিয়ে সবকিছুই যেন আবছা। মনে হলো যেন আলোটা একদম নিভে যাবে, আর ততটাই অন্ধকারে ডুবে যাবে সে। একটা হিম হাওয়া তার গা ঘেঁষে গেল। যদিও সব দরজা জানালা বন্ধ। রুদ্র তাকালো ঘড়ির দিকে। পুরনো আমলের লোহার তৈরি মোটা কাঠামোর হাতঘড়ি, যেটার পাঁজর এখন নড়ে না।
কাঁটা এসে থমকে আছে সন্ধে 7টার ঘরে। পরিষ্কার বোঝা যাচ্ছে ব্যাটারিটা বহু আগেই শেষ। সময়ের গতিপথও যেন এখানে থেমে গেছে। এইসব ভাবনার মধ্যে হঠাৎই সেই গোঙানির শব্দ আবার কানে এলো। কিন্তু এবার শব্দটা আগের থেকে আরো স্পষ্ট, আরো কষ্টদায়ক। কেবল একটা শব্দ নয়, একের পর এক বেদনা বিধুর উচ্চারণ, যেন মৃতের গলা থেকে উঠে আসা প্রার্থনা। রুদ্রর শরীরের রোম কাঁটার মতো দাঁড়িয়ে গেল। চারপাশটা হঠাৎ অনেক ঠান্ডা হয়ে গেছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। একটা অদ্ভুত গন্ধ, আধা শুকনো গোলাপ ফুল আর পুরনো কাঠে মিশে থাকা মৃত্যুর গন্ধ যেন ভেসে আসছে কোথা থেকে। দেওয়ালের এক কোণ থেকে টিপটিপ করে জল পড়ার শব্দ শোনা যাচ্ছে, অথচ কোথাও ছাদ চুঁইয়ে জল পড়ার চিহ্ন নেই। ঠিক সেই মুহূর্তে দরজার নিচের ফাঁক দিয়ে যেন একটা ছায়া সরে গেল, খুব ধীরে, যেন কারোর পায়ের পাতার ছায়া। আবার দূরের মহল থেকে ভেসে এলো পায়ের আওয়াজ, নরম নিঃশব্দের ভেতর ঘষ্টানো পায়ের ধ্বনি। কখনো যেন থেমে যাচ্ছে, কখনো আবার ধীরে ধীরে এগোচ্ছে। রুদ্র চোখ বন্ধ করে আবার খুলল। ভাবল তার মস্তিষ্ক হয়তো ভুল দেখছে, কিন্তু না, এইসব অনুভব কল্পনা নয়। দেওয়ালে হঠাৎ করে একবার খস খস শব্দ হলো। কোনো কিছু নখ দিয়ে আঁচড় দিচ্ছে যেন। সে শব্দ বুকের মধ্যে এসে কাঁপন ধরিয়ে দিচ্ছে। একটা ভয়ঙ্কর নিঃসঙ্গতা ও কৌতূহলের টানে রুদ্র উঠে দাঁড়ালো। তাড়াহুড়োয় পাতিটা তুলে নিল হাতে, তারপর আস্তে করে দরজার কাছে এগোলো। আর ধাতব চাবির মতো প্যাঁচটা ঘোরাতে ক্যাঁচ ক্যাঁচ করে দরজাটা খুলে গেল। শব্দটা যেন এই নির্জন জমিদার বাড়ির প্রাচীন দেহে একটা চিৎকার হয়ে বাজল। রুদ্র বারান্দায় এসে দাঁড়ালো। সামনের বিশাল মহল অন্ধকারে ডুবে। দূরে পুরনো টালির ছাদে টুপটাপ বৃষ্টির শব্দ। মাঝে মধ্যে ঝোড়ো হাওয়ার ঝাপটা জানলার কাঁচ কাঁপিয়ে দিচ্ছে। বাতি উঁচিয়ে ধরে রুদ্র চারিদিক তন্ন তন্ন করে দেখল। কারোর কোনো চিহ্ন নেই, সেই গোঙানির উৎসও নেই, পায়ের শব্দও নেই। কেবল একটা অস্বস্তিকর স্তব্ধতা ঘিরে ধরেছে পুরো বাড়িটাকে। রুদ্রর মনে হলো এই মুহূর্তে গোটা পৃথিবীটা যেন তার থেকে দূরে সরে গেছে। এই জমিদার বাড়ি যেন এক বিভাজিত অঞ্চল, যার শ্বাস প্রশ্বাস এখন অন্য কোনো অলৌকিক সত্তার নিয়ন্ত্রণে। রুদ্র বারান্দার নিস্তব্ধ প্রান্তে দাঁড়িয়ে চোখ মেলে তাকিয়েছিল চারিদিকে। হঠাৎ করেই যেন অদৃশ্য কোনো বাতাস তাকে ছুঁয়ে গেল। আর ঠিক তখনই সে শুনল একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার শব্দ। ঠিক যেন মাথার উপরে কেউ নিঃশ্বাস ফেলছে, খুব ধীরে আর খুব ঠান্ডা ভাবে। রুদ্রর সমস্ত চেতনাতেই এক নিঃশব্দ ঝাঁকুনি খেল। গলার কাছে শুকনো একটা দলা আটকে গেল যেন। সে ধীরে ধীরে মুখ উঁচিয়ে তাকালো ছাদের দিকে, এবং পরবর্তী মুহূর্তে তার চোখ যেটা দেখল সেটাকে বিশ্বাস করতে তার সমস্ত অস্তিত্ব ব্যর্থ হল। ছাদের কড়ি বগড়ার সঙ্গে ঝুলে আছে একটা হাত খাওয়া দেহ। পেটের নিচ থেকে শরীরের আর কোনো অস্তিত্ব নেই। চামড়া আর শুকনো মাংসপিণ্ড সেখান থেকে ঝুলে পড়েছে, যেন এক বুনো শকুন তাকে খুঁটে খুঁটে খেয়েছে। মুখটা একপাশে হেলে আছে, চোখ দুটো যেন খোলা থেকেও নিথর, যার দৃষ্টিতে প্রাণ নেই, কিন্তু শূন্যতা আছে।
দুটি হাত রক্ত মাখা, নখ সহ ঝুলে আছে তার দেহ থেকে। রুদ্র চিৎকার করে উঠতে চাইল, কিন্তু কিন্তু গলা শুকিয়ে এসেছে। সে 1 পা পিছিয়ে গেল, তারপর 2 পা, তারপর 3 পা। কিন্তু পেছতেই কিছু একটা নরম নয়, আবার কঠিনও নয়, একটা বিশাল লোমশ শরীরের উপস্থিতি। হাড়ের মতো ঠান্ডা নিঃশ্বাস যেন তার ঘাড় ছুঁয়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল সেটা মানুষ নয়, এমন কিছু যেটা কোনো যুগে ছিল, এখন আর নেই, কিন্তু এখানে ফিরে এসেছে। রুদ্র কাঁপা হাতে হ্যারিকেনটা পেছনে ঘোরালো, চোখ বড় বড় করে ফিরে তাকালো, কিন্তু কিছুই নেই। বাতির আলো ছড়িয়ে পড়ল শূন্যতায়। পেছনে তো কিছুই নেই, অথচ কিছু যেন একটা ছিল। এই কথাটা ওর ত্বকের প্রতিটি স্নায়ু জানিয়ে দিচ্ছে। আবার চোখ তুলতেই আশ্চর্য, ছাদটাও এখন ফাঁকা। কোথাও সেই ভয়ঙ্কর ঝুলন্ত দেহের ছায়াটুকু নেই। আর 1 মুহূর্ত দেরি না করে প্রায় দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল রুদ্র। বুকের ভেতরে হৃদস্পন্দন যেন পাঁজর ভেঙে ছিঁড়ে বেরিয়ে আসবে। হ্যারিকেনের আলো কাঁপছে, তার আলোয় নিজের হাতের কাঁপনটাও পরিষ্কার দেখতে পাচ্ছে সে। ধপ ধপ শব্দে চলতে থাকা হৃদয়, কানের মধ্যে বাজছে নিজেরই নিঃশ্বাসের আওয়াজ। মাথার ভেতর গুঞ্জন করে উঠছে শুধু একটা প্রশ্ন, অর্ণব কোথায়? কোথায় সে? এই বাড়ির এমন বিভীষিকা থেকে তাকে উদ্ধার করবে কে? বাইরে তখনও মেঘলা আকাশ থেকে টুপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে। রুদ্র ঘরের মধ্যে পায়চারি করছিল, তবে তার মনটা ভীষণ অস্থির। চারিদিকে ছায়া আর আলোয় প্রতিটা দেয়াল যেন নিজেদের মধ্যেই কেঁপে কেঁপে উঠছে। আর সেই কুয়াশার মতো আলোয় হঠাৎই মনে হলো দরজার নিচের ফাঁক দিয়ে কিছু একটা ছায়া যেন সরে গেল। অস্বাভাবিকভাবে নিঃশব্দে, ঠিক যেন কেউ সেখানে ছিল। বুকের গভীরে একটা কড়া শব্দ বাজল। রুদ্রর চোখ দুটো বড় হয়ে গেল, কিন্তু নিজেকে থামালো না সে। একটু সাহস সঞ্চয় করে দ্বিধাগ্রস্ত হাতে কাঁপা কাঁপা আঙুলে ধীরে ধীরে দরজাটার কড়া চেপে ধরল এবং কিচ কিচ শব্দে দরজাটা খুলে ফেলল। আর সেই দরজা খোলার পরেই সময় যেন থেমে গেল। তার চোখের সামনে সেই পেটের নিচ থেকে খাওয়া আধখানা দেহধারী মানুষটা ফের দেখা দিল। মৃতদেহ নয়, বরং যেন এক চলন্ত মৃতদেহ। বুক আর হাতের উপর ভর করে শরীরের পিছন দিকটা রক্তাক্তভাবে টেনে নিয়ে মাটি ঘষতে ঘষতে এগিয়ে আসছে মেঝের ওপর। রক্তের ছোপে ছোপে কালচে হয়ে উঠেছে তার চলার পথ। গলিত চামড়ার মধ্যে হাড়ের দেহ সৌষ্ঠব দেখা যাচ্ছে, আর তার মাথাটা হেলে পড়েছে একদিকে। আর সেই মৃতদেহটাকে পিছন থেকে ধরে রেখেছে সে এক ভয়ানক বিভৎস অশরীরী কিন্তু দানবীয় আকারের প্রাণী। প্রাণী নয়, মানুষ নয়, এটা যেন মিশরীয় লোককথায় বর্ণিত সেই হিংস্র অশুভ আত্মার মতো। তার শরীর জুড়ে বড় বড় কুচকুচে লোম, চোখ জলজল করছে আগুনের মতো, সাদা নয়, লাল নয়, বরং অন্ধকারের গভীর থেকে জন্ম নেওয়া আলোহীন এক ধ্বংসের রং। তার মুখ ফাঁক করা, যেখান থেকে বেরিয়ে আছে ধারালো দাঁত, গড়ন অসামান্য লম্বা, যেন ছায়া থেকেও দীর্ঘতর। এবং তার মুখে তখন সেই আদ দেহ মানুষটির রক্ত মাখা মাংস। সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এবং সেই আধ মরা মানুষটা এখনো বেঁচে আছে, তাকিয়ে আছে রুদ্রর দিকে। অসহায় ভাবে হাত বাড়িয়ে দিয়েছে রুদ্রর উদ্দেশ্যে, যেন বলছে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে।
কিন্তু মুখ থেকে যেন শব্দটা স্পষ্টভাবে বেরোতে চাইছে না, শুধু চোখে অমন কষ্ট আর অমন আরতি। সেই চোখ, সেই করুণতা, সেই গন্ধ এক মুহূর্তে রুদ্রর চারপাশ ঘিরে ধরল। তার মুখ থেকে বেরিয়ে এলো এক শ্বাসরুদ্ধ করা কান্নার মতো এক টুকরো শব্দ। রুদ্র আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শরীর তার অসাড় হয়ে গেল, পা দুটো জায়গায় আটকে গেল। আর পর মুহূর্তেই সমস্ত দৃষ্টি ঝাপসা হয়ে এলো। চারিদিকে কেবল অন্ধকার, মাথার ভেতর এক বিস্ফোরণ, এবং তারপরে সব কিছু ফ্যাকাশে, নিঃশব্দ। রুদ্র সেই বিভীষিকার মাঝেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বাইরের বৃষ্টির ফোঁটা তখনও নিঃশব্দে পড়ছিল বারান্দার ছাদে, এক টানা অবিরত। যেন এই জমিদার বাড়ি, এই অভিশপ্ত রাত এবং সেই দরজার উপাশে দাঁড়িয়ে থাকা জিনের মতো জন্তুটা সবই একসঙ্গে প্রাচীন কোনো ভীষণ ভয়ঙ্করতার নীরব সাক্ষী। সকালের আলো যখন জানালার গড়াত গলে ঘরে ঢুকছিল, তখন ধীরে ধীরে জ্ঞান ফিরল রুদ্রর। মাথাটা ভার হয়ে আছে, শরীর যেন এক বিভীষিকাময় ভার বইছে। চোখ খুলতেই তার সামনে একটা অবয়ব মাথা নিচু করে তাকিয়ে রয়েছে তার মুখের ওপর। অর্ণব, চিবুকের কোনায় দুশ্চিন্তার রেখা, চোখে অবর্ণনীয় উদ্বেগ। একটু দূরে চৌকাঠের কাছে দাঁড়িয়ে আছেন নিত্যানন্দ কাকা। তার চেনা শান্ত মুখেও আজ অস্বস্তি। খাটে শুয়ে থাকা রুদ্র কষ্ট করে উঠে বসতে চাইল। অর্ণব তার বুক চেপে ধরে বলল, না না, উঠিস না এখন। তুই অজ্ঞান হয়ে পড়েছিলি দরজার পাশে। কি হয়েছিল রে তোর? শরীরটা খারাপ লাগছিল নাকি? রুদ্র চুপচাপ তাকিয়ে রইল, চোখ দুটো একবার অর্ণবের দিকে আর একবার ঘরের দিকে। তারপর নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলতে শুরু করল কাল রাতের সেই ভয়াল অভিজ্ঞতার কথা। হ্যারিকেনের আলো, ছাদের ফাঁকে ঝুলে থাকা অর্ধদেহ, আর সেই ভয়ঙ্কর চেহারার বিভীষিকা, মানুষটার রক্ত মাখা করুণ চোখ, আর শেষে অচেতন হয়ে পড়ে যাওয়া। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তার কথাগুলো যেন এক একটা ছুরি হয়ে কেটে যাচ্ছিল বাতাসের স্তর। কথা শেষ হতে না হতেই অর্ণব আর নিত্যানন্দ কাকার মুখে একসঙ্গে চিন্তার গাঢ় ছাপ ফুটে উঠল। অর্ণব ধীরে ধীরে গলা খাঁকারি দিয়ে বলল, দেখ রুদ্র, আসলেই তোকে আগেই বলা উচিত ছিল, কিন্তু সব কিছু হুট করে হয়ে গেল, তাড়াহুড়োয় কিছু বলা হয়নি। আর তোকে এখানে একা ফেলে যাওয়াটাও আমার ক্ষেত্রে একেবারে উচিত হয়নি। আমি ভুল করেছি। কিছুটা থেমে সে চোখ নামিয়ে নিয়ে আবার বলল, আজ যেটা তোকে বলবো সেটা হয়তো শোনার পর তুই আরও ভয় পাবি, কিন্তু সত্যি চাপা রাখার সময় শেষ। আমার ঠাকুরদা, হ্যাঁ, তিনি হিন্দু হয়েও একসময় ইসলামিক তন্ত্র সাধনায় মগ্ন হয়ে পড়েন। মরু অঞ্চলে সুফি দরবেশ হাকিম অলিদের মধ্যে প্রচলিত ছিল একটি ভয়ানক জিন সাধনার প্রথা। ইসলামী রীতিতে বলা হয় জিনরা মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী, তীক্ষ্ণ এবং গতিশীল। তাদের বশে আনতে গেলে কঠোর নিয়মে তপস্যা, রোজা, নির্জনে কালুখালি বা শ্মশানে বসে আরবিতে সূরা পড়া, সুনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়াত উচ্চারণ, আর সেই সঙ্গে তাবিজ মন্ত্রের অক্ষরে বাঁধা নিয়ম। এই সাধনা সফল হলে সেই জিন সাধকের অনুগত হয়, তার আজ্ঞা মানে, তার কাজ করে। কিন্তু এই সম্পর্কটা ভঙ্গুর। সামান্য ভয়, সামান্য সন্দেহ, আর জিন সেই মুহূর্তে দানবে পরিণত হয়।
রুদ্র বিস্ময়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শুনছে। অর্ণব একটানা বলতে লাগলো, আমার ঠাকুরদা রাজকারবারে একটু আগ্রহী ছিলেন না। সিংহাসনে বসলেন বটে, কিন্তু রাত গভীর হলে হারিয়ে যেতেন নির্জন পরিত্যক্ত স্থানে। খালি গায়ে বসে থাকতেন পিঁড়িতে। আরবীর কণ্ঠস্বর ভেসে আসতো তার কণ্ঠ থেকে। এক রাতে কেউ জানে না কি ভুলটা করেছিলেন তিনি। হয়তো মনে একটু ভয় এসেছিল, হয়তো মন্ত্রে সামান্য বিচ্যুতি হয়েছিল, কিন্তু তারপর যা ঘটে সেটা ভাবা যায় না। সেই জিন যাকে তিনি বশ করেছিলেন, সেই জিনই তাকে জ্যান্ত অবস্থায় ধীরে ধীরে চিবিয়ে খেয়েছিল। আর সেদিন সেই দৃশ্যের সাক্ষী ছিলেন কেবল বাড়ির পুরনো কর্মচারী বিষ্ণু কাকা। তিনি বলতেন তার চোখের সামনে আমার ঠাকুরদার এরকম পরিণতি হয়েছিল। সে আড়াল থেকে দেখেছিল। সে জিন তাকে টেনে নিয়ে গিয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে বাড়িতে একটা নির্দিষ্ট রাত্রিতে, নির্দিষ্ট কিছু তিথিতে লোকেরা ওই চেহারা দুটোকে দেখে। কখনো ছাদে, কখনো বারান্দায়, কখনো দরজার সামনে। অর্ণব থেমে গেল। রুদ্রর গলা শুকিয়ে এলো। সে জানে গত রাতে সে যা দেখেছে সেটা কোনো কল্পনা ছিল না। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই বিভীষিকাময় ছায়া, সেই অর্ধদেহ মানুষটা, তারা কোনো কল্পনা ছিল না, বরং শতাব্দী প্রাচীন এক অভিশপ্ত সাধনার জীবন্ত ফল। এবং এখন সেই এই ইতিহাসের অংশ। সেই রাতের পর আর এক মুহূর্ত রুদ্র থাকতে পারেনি পুরনো সেই জমিদার বাড়িতে। অর্ণবের হাত ধরে ধীরে ধীরে প্রায় নীরবতার মাঝেই সে বাড়ি ফিরে এসেছিল কলকাতায়। কিন্তু সেই ফিরে আসা যেন এক মৃতদেহের মতোই, নিঃসাড়, নিস্পন্দন। শরীর তার ঠিকই ছিল, কিন্তু আত্মা যেন কোথাও ফেলে রেখে এসেছে। হাওয়ায় খিঁচুনি উঠত, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা কাঁপত, শোবার ঘরে একা শুতে পারত না। বেশ কিছুদিন জ্বর, অনিদ্রা, বুক ধড়ফড়, হঠাৎ ঘেমে ওঠা, এসব অস্বাভাবিক অসুস্থতা তার লেগেই ছিল। ডাক্তাররা বলেছিল পোস্ট ট্রমাটিক শক। রাত ঘনালে এখনো কানে আসে সেই ঘষ্টানোর শব্দ। হঠাৎ অন্ধকারে মনে হয় চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। দরজার ফাঁক দিয়ে কিছু একটা নড়ে গেল যেন। এমনই বিভীষিকা যা স্মৃতির মধ্যে নয়, সে যেন শরীরের মাংস হয়ে গেঁথে থাকে। একসময় যিনি গর্ব করে বলতেন ভূত প্রেত বলে কিছু নেই, এসব গাঁজাখুরি কাহিনী, আজ সেই রুদ্র কোনো বন্ধ দরজার পাশে দাঁড়িয়ে থাকলে, নিঃশব্দে পায়ের শব্দ শুনলে একবার মনে মনে দেবতাকে স্মরণ করে। আজও যখন কলকাতায় বৃষ্টির দিনে রুদ্র জানলার পাশে বসে থাকে চুপ করে, তখন হঠাৎ হঠাৎ তার হাত কাঁপে, শির দাঁড়াবে, একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। শুনলেন আষাঢ় মাসে ঘোর বিপদ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, অর্ণবের দেশের জমিদার বাড়িটির নাম কি ছিল? সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। তামিলনাড়ু থেকে মানিক সিং, হাওড়া ডোমজুর থেকে সবুজ মালিক, গদিয়া কোচিং সেন্টার থেকে মহিবুল শেখ, সন্দেশখালী থেকে বিশ্বজিৎ সিং, হাওড়া জগদীশপুর থেকে আকাশ কয়াল, পশ্চিম বর্ধমান থেকে শুভ্র মিশ্র, নবদ্বীপ থেকে অর্পিতা কর্মকার, দক্ষিণ 24 পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, মহারাষ্ট্রের বোম্বাই থেকে রিয়াজ খান এবং তার স্ত্রী রোশনারা খান, বাঙ্গুর থেকে গোপীনাথ নাইয়া, ত্রৈশী নাটোর বনপাড়া থেকে জান্নাতুল, বাংলাদেশ সিলেট জেলা থেকে কৃষর মালাকার, লস্করপুর লাকি গার্ডেন্স থেকে ত্রৈশী দত্ত, চন্দ্রদ্বীপ থেকে মল্লিকা বারিক, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুই দাস, বাংলাদেশ ঢাকা থেকে নিশা, সুরাট থেকে শেখ হাসান, উত্তর 24 পরগনার বেড়াচাপা থেকে সাহিন, বীরভূম থেকে কাফি খন্দেকার, সুন্দরবন থেকে রনি দাস, ইছাপুর থেকে কবিতা দাস, শোভাবাজার আহিরিটোলা থেকে গায়ত্রী, কলকাতা বাগুইহাটি থেকে জয়শ্রী কর্মকার, ব্যারাকপুর থেকে ব্রততী বোস,
হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, জামালপুর ময়মোহনসিংহ বাংলাদেশ থেকে শেখ ফরিদ আহমেদ, দক্ষিণ 24 পরগনা উলুর দাঁড় থেকে মমিন আলী খান, বাঁশবেড়িয়া শিবতলা থেকে শম্পা সরকার রায় এবং তার মেয়ে মাতু সরকার, সুভাষ গ্রাম থেকে তপন নস্কর, চন্দননগর থেকে মনমুন সাঁতরা, গোচর দক্ষিণ 24 পরগনা থেকে সোহান মালি, কল্যাণী বেদী ভবন থেকে সৌমেন দে, বর্ধমান থেকে তৃষা ঘোষ, বেহালা শিবরামপুর থেকে সায়নী মণ্ডল, হাওড়া জগৎবল্লভপুর থেকে রিয়া মণ্ডল, গোচরণ থেকে সৃজা ঘোষ, শাওড়াবেরিয়া থেকে সাথী ঘোষ, হুগলি ধনিয়াখালী থেকে টিঙ্কু চৌধুরী এবং ফুলিয়া থেকে অজয় সরকার। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য এবং গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। আপনারা যারা ভৌতিক গল্প নিয়মিত শুনতে ভালোবাসেন তারা প্রত্যেকে প্লিজ আমাদের আরও দুটি চ্যানেল গপ্পখোর এবং অল ডে সাসপেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে আবার একটি রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।